দর্শক আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সপক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করে বাহরাইন, যার পক্ষে বিপক্ষে মঙ্গলবার ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 11টি দেশ, বিপক্ষে ভোট আসে 2টি। এছাড়া ভোটদানে বিরত ছিল পাকিস্তান ও কলম্বিয়া। নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্যের প্রত্যাখ্যানে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় প্রস্তাবটি। এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি করেছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে, দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চলছে। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে জড়ো হয়েছে শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার দ্বীপে উৎসরা হয় মিসাইল। এই অবস্থায় হামলা জোরদার করেছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অব্যাহত রেখেছে হামলা। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মাঝে। এরই মাঝে বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আজ রেভলিউশনারি গার্ডদের ব্যবহার করা রেললাইন এবং সেতুতে হামলা চালিয়েছি আমরা। এসব সেতু ব্যবহার করে অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে তারা। যেসব অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ইরানের সাধারণ মানুষের উপর হামলার জন্য নয়। এসবের লক্ষ্য দেশটির সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল করে গুড়িয়ে দেয়া। হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনকেফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 149 জনের। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব বলেও চিকিৎসকরা জানান। মিজেলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনকেফেলাইটিসের মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতায় গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজেলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলে থাকি। টিকা কিনতে দেশে প্রতি বছর ব্যাপক দুর্নীতি হয়। দুর্নীতি করতেই স্বাস্থ্য খাতের কেনাকাটা ইচ্ছাকৃত মারপ্যাচ রাখে একটি চক্র। সকালে রাজধানী শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যের উন্নয়নে বড় বাধা এর অনিয়ম উল্লেখ করে সর্দার সাখাওয়াত হোসেন জানান, অনেক কোম্পানির ওষুধে সক্রিয় উপাদানের ব্যাপক ঘাটতি আছে। নৈতিকতার উন্নতি না হলে এই খাতের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসন সবার নৈতিকতার চর্চা ছাড়া এই খাত বদলাবে না বলে মন্তব্য করেন তিনি। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেচ থাকে দুর্নীতি করার জন্য। তো এটা তো স্বাস্থ্য দিবসে আলোচনা হওয়া উচিত। এগুলি কেউ বলবেন না আপনারা? এভাবে দৌড়াদৌড়ি করে লাভ হবে না। উই শুড ক্লোজ দ্য করাপশন হোল ইন দ্য ডিপার্টমেন্টাল বাই অ্যান্ড সেল, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনো অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানি দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে শিগগিরই অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা। এদিকে বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নষ্ট নয়, সরাসরি প্রভাব পড়েছে জীবিকা আর দৈনন্দিন কাজে।
তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে অপেক্ষা। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয় আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আসছে আরো 2 লাখ টন জানালে। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হলে এই তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুদদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যেই আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসে। সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিলগুলোর ওপর কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি সেগুলো পাশ হয়। বিল পাশের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। পাশ হওয়া বিলগুলোর ক্ষেত্রেও বিশেষ কমিটি বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাশের সুপারিশ করেছিল। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো। ট্রাইব্যুনালের সাথে একীভূত করে আইন পাশ হলো সংসদে। বিলটি পাশের পর আইনমন্ত্রী বলেন, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের বিলটি পড়ে দেখা উচিত। সংসদের শুরুতেই আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের ওপর। এরপরেই আইন প্রণয়ন কার্যাবলী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন। এ সময় কার্যবিধিতে না থাকলেও বিলটি নিয়ে কথা বলা দরকার বলে জানান আইনমন্ত্রী। পরে সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। এ সময় পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা আইন পাশের সময় গুম নিয়ে কথা বলাকে অনাহুত বলে উল্লেখ করেন। পরে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। গুমটা ক্রাইম এগেন্সট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনালে একীভূত করা যথার্থ হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের সময় গুমের বিচারে আলাদা গুম অধ্যাদেশ প্রণয়ন করা হলেও সংসদে এটি হুবহু পাশ না করে সংশোধনের কথা বলেছিল সরকার দল থেকে। তবে মঙ্গলবার গুম অধ্যাদেশ বাতিল করা হয়। সেই সাথে গুমকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয় সংসদে।
গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে বৈঠক করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই বৈঠক করে তারা। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপি জাতিকে হতবাক ও হতাশ করে গণভোটকে উপেক্ষা করেছে। কর্মসূচির ঘোষণায় মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে বিএনপি সরকার সবকিছু করে যাচ্ছে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো ইউ হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। জনরায় সত্ত্বেও সংবিধান সংস্কারের শপথ না নিয়ে পুরনো পথে হাঁটছে বিএনপি। রাজধানীর সিদ্দাব মিলনায়তনে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এমন অভিযোগ করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার। তারা এটি নিয়ে টাল বাহানা করছে। অতীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের কেউই জনগণের জন্য কল্যাণ বয়ে নিয়ে আনেননি বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি বাস্তবায়ন করবে এমন প্রত্যাশাও করেন বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা না থাকা আর নোট অফ ডিসেন্টের যুক্তি অসার বলেও মনে করেন তিনি। অজুহাত না দেখিয়ে 180 দিনের মধ্যে সনদ বাস্তবায়নের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনরায় সত্ত্বেও তারা কেন শপথ নিল না, তারা কেন এটা নিয়ে গড়িমসি করছে, এবং এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো এটা মনে হচ্ছে যে তারা যেন পুরোনো পথে হাঁটছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সে সাথে দেয়া হয় জয় বাংলা স্লোগান। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুভেচ্ছা সফরে ভারতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 3:10 দিল্লিগামী এক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। দুপুরে মন্ত্রণালয়ে শুভেচ্ছা সফরে গিয়ে এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র মাহবুবুল আলম। এ সময় তিনি গণমাধ্যমে বলেন, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করার কথা রয়েছে খলিলুর রহমানের। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। দুদক পুনর্গঠনের পর শুধু অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতি নয়, বিএনপি সরকারের কেউ দুর্নীতিতে জড়ালে তাও খতিয়ে দেখা হবে।
জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন। উপদেষ্টা বলেন, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না, সেসব ঋণ খেলাপিদের সরকার ছাড় দেবে না। অর্থনীতির পুনরুজ্জীবনের স্বার্থে সরকার এক্ষেত্রে ব্যবস্থা নেবে। আর ভঙ্গুর অর্থনীতির কারণে এখন এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে যেতে পারবে না বাংলাদেশ। এ সময় খাল খনন কর্মসূচি ও কৃষক কার্ড নিয়েও কথা বলেন ডাক্তার জাহেদ। জানান, এরই মধ্যে সারা দেশে 14 কিলোমিটার খাল খনন কর্মসূচি শেষ হয়েছে। আর পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর জন্য 1150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই হামের টিকার সংকট। দুদক এখনো পুনর্গঠিত হয়নি। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে। এ সময় তিনি বর্তমান নির্বাচিত সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। হাম মোকাবেলায় সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার তাগাদা দেন রিজভী। বলেন, বিশ্বজুড়ে টিকা বিরোধী অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলা করতে হবে। কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার, এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্যের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত গতিতে এই পদক্ষেপ নিতে হবে, কারণ এটি একটি নির্বাচিত সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বিকেলে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও র্যাব 9। এ সময় খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির দায়ে 3টি দোকান থেকে প্রায় 10,000 লিটার ডিজেল ও 100 লিটার অকটেন জব্দ করা হয়। পরে অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে 3 দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। প্রথমেই করতে চান বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল। বোর্ডের দায়িত্ব পেয়েই বললেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থাকলেও বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম। প্রথম বোর্ড সভা শেষে জানান, বিসিবির মুখপাত্র হিসেবে কাজ করবেন তানজিল চৌধুরী। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ নতুন কমিটিকে নিয়ে বৈঠক করেন তামিম ইকবাল। যোগ দেন রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু সহ কয়েকজন। তবে ফাহিম সিনহা, আথার আলীরা যুক্ত হন অনলাইনে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান পরিচালনা করে সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বিকেলে উপজেলার আলিপুর শৈলজুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাসিত রিয়ানকে আটক করা হয়। র্যাব জানায়, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ এবং তাদের জন্য জাল সনদের পিডিএফ কপি তৈরি করে বিক্রি করতেন রিয়ান। এছাড়া মূল সনদ রাজশাহী থেকে প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। দীর্ঘদিন ধরে চক্রটি ভুয়া শিক্ষাগত সনদ তৈরির সাথে জড়িত। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব। গুগল সার্চ দেয় যে বিষয়ে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা গুগলের সার্চ দেয় এটা ক্রপ করে ক্যানভাতে কাজ করে। ওয়েবসাইটের মাধ্যমে সে এই অনলাইন জালিয়াতির যে জাল সার্টিফিকেট সেগুলোর প্রচারণা চালিয়ে থাকে এবং এই প্রচারণাটা খুবই মুখরোচক। বৈদেশিক কর্মসংস্থানের সৃষ্টি, জাল সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন চাকরিতে জয়েন করার প্রয়োজনীয়তা যারা উপলব্ধি করে তাদেরকে তারা টার্গেট করে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে চলছে তোলপাড়। ভোটের উত্তেজনার মাঝেই নন্দীগ্রাম থেকে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। বাদ পড়া ভোটারদের ৯৫%ই মুসলিম। শুধু নন্দীগ্রামই নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক এলাকায় গণহারে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউট প্রকাশ করেছে এই তথ্য। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, যেখানে কয়েক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রায় ৯১ লাখ বাসিন্দার নাম। সবশেষ ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুসলিমদের। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপি। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।